আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মালদ্বীপকে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, চুক্তি ও সমঝোতা স্মারক সই। কক্সবাজারে স্বামী সন্তান জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, হোটেল ম্যানেজার আটক, 3 ধর্ষক শনাক্ত। এ মাসে স্কুলে পৌঁছাবে 95% বই, পরিস্থিতি বিবেচনা করে মার্চের পর পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম। লবণ ও জলমগ্ন সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন, গবেষণায় আরও একটি সাফল্য। 50 বছরে অর্থনৈতিক শক্তি বাংলাদেশ, মাথাপিছু আয় $2,500, বেড়েছে রিজার্ভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেই, নিবন্ধে লিখলেন শেখ হাসিনা। বাবার আদর্শই এগিয়ে যাওয়ার প্রেরণা। পারস্পরিক স্বার্থে আগামী 50 বছরের অভিযাত্রায় মালদ্বীপকে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। এর আগে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দ্বৈত কর পরিহার, স্বাস্থ্য খাতে 2 সমঝোতা স্মারক ও একটি চুক্তি সই হয়। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 6 দিনের সফরের দ্বিতীয় দিন বিকেলে মালদ্বীপের সংসদ ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক করেন সে দেশের স্পিকার মোহাম্মদ নাশিদের সাথে। পার্লামেন্টে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, টানা ক্ষমতায় থাকায় দীর্ঘ 1 দশকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নেয়া বড় অর্জন। Development brings its own challenges. To cope with the situation that we will face after the withdrawal of the benefits we used to enjoy as the LDC, our focus will be on diversifying the economy and exploring new markets. We are also striving to transform into a technology-driven society and innovation-led growth with a vision of digital Bangladesh. এ সময় পারস্পরিক স্বার্থে সমৃদ্ধির জন্য মালদ্বীপকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। We hope Bangladesh and Maldives would tap the complementarities. I also hope that our warm and friendly relations will further be consolidated. Bangladesh is thriving with possibilities and potentials. I call upon both the government and private sector of the Maldives to be a partner in the development journey in the next 50 years for mutual benefit. এর আগে সকালে সাগর পাড়ে 1 নম্বর জেটিতে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান করে একটি চৌকস দল। রাষ্ট্রপতির দপ্তরে ইব্রাহিম মোহাম্মদ সোলির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দ্বৈত কর পরিহার চুক্তিসহ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানো এবং উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নে সহযোগিতার সমঝোতা স্মারক সই হয়। পরে সংবাদ সম্মেলনে মালদ্বীপের রাষ্ট্রপতি জানান, বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে চায় তার দেশ। The Maldives and Bangladesh enjoy traditionally and historically close relationship. বক্তব্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য সহ বাণিজ্য খাতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন তিনি। We agree to strengthen our bilateral cooperation, especially in health, education, human resource development, youth and sports, fisheries and agriculture. Bangladesh would be able to supply many quality products to the Maldives at a competitive
price. মালদ্বীপের সাথে সমুদ্রপথে যোগাযোগ স্থাপনে দুই দেশ বিবেচনা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। We hope that with direct flights, people-to-people contacts and exchange of tourism cooperation will be increased. We also reviewed the possibility of establishing a direct shipping line. বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। কক্সবাজারে স্বামী সন্তান নিয়ে বেড়াতে গিয়ে 2 দফায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। তাকে উদ্ধার করে সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। র্যাব জানায় জড়িত 3 জনকে শনাক্ত করা হয়েছে, আর জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। এদিকে এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 7 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন গৃহবধূর স্বামী। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বুধবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে এক মার্কেটের ভিড়ে সংঘবদ্ধ দুর্বৃত্তদের সাথে ধাক্কা লাগে বেড়াতে আসা গৃহবধূর স্বামীর। এ সময় তাদের কাছে ক্ষমাও চান এই দম্পতি, তবে কৌশলে তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় দুর্বৃত্তরা। এক পর্যায়ে ধাক্কাধাক্কি করে স্ত্রীর কাছ থেকে স্বামী ও সন্তানকে আলাদা করে ফেলে চক্রটি। পর্যটন গলফ মাঠের সামনে থেকে স্বামী ও 8 মাসের সন্তানকে একটি অটোরিকশা ও গৃহবধূকে আরেকটি অটোরিকশায় তুলে নেয় 3 যুবক। নিয়ে যায় শহরের একটি নির্জন স্থানে এবং ধর্ষণ করে গৃহবধূকে। আর আমি এটা বিশ্বাস করতে বাধ্য, কারণ লোক 2 জন ওইখানে ছিল। এরপর জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে নিয়ে এসে গৃহবধূর স্বামী ও সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে দ্বিতীয় দফা সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে কক্ষটি বাইরে থেকে বন্ধ করে তারা চলে যায়। আপনার 6টা 7টার দিকে ওরা আমাকে এখান থেকে নিয়েছে, আর এই হোটেলে কমে বেশি গেল 10টা হবে, 9টা 10টা আটকে রাখছে। হ্যাঁ, আমাকে এখানে আইসা যদি আমি এখানে চিল্লাপাল্লা করি, রুমে না উঠতে চাই, এটা তো একটা হোটেল, চিল্লাইলে অবশ্যই সবাই আসবে, সেই জন্য আমাকে এই হুমকিটা দিছে। খবর পেয়ে দ্রুত র্যাবের একটি দল এসে হোটেল রুম থেকে গৃহবধূকে উদ্ধার করে। র্যাব জানায় ধর্ষকদের সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। অপহরণ করে স্থানীয় একটি গেস্ট হাউসে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে হুমকি থামকি দেয় যে তার স্বামী এবং 8 মাসের সন্তান তাদের কবজায় আছে, এবং ওই ভদ্রমহিলা তাদের কথা মতো কাজ না করলে পরে তার স্বামী সন্তানকে হত্যা করবে, এই হুমকি দিয়ে তাকে তারা উপর্যুপরি ধর্ষণ করে। এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর হোটেল কর্তৃপক্ষ বলছে ধর্ষণকারীরা এক নারীকে নিয়ে এসে আশিক ও সাথী নামে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে রুম ভাড়া নেয়। 2 ঘন্টা পর রুম ছেড়ে দিয়ে চলে যায়। মিনিট 50 তারা রুমে অবস্থান করার পরে তারা 2 জন একসাথে বেরিয়ে যায়। এই তাদের আগমন, পরিগমন, অবস্থান এটা সিসিটিভিতে ধারণ আছে। এদিকে ধর্ষক 3 জনের মধ্যে আরিফুল ইসলাম আশিক নামে একজনের পরিচয় পাওয়া গেছে, অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। নির্যাতিতা গৃহবধূকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। চলতি মাসের মধ্যে স্কুলে পৌঁছে যাবে 95% পাঠ্যপুস্তক। একথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় জানুয়ারি শুরুতে শিক্ষা কার্যক্রম পুরোপুরি শুরু করা সম্ভব হচ্ছে না, তবে সংক্রমণ না বাড়লে মার্চের পর স্বাভাবিক হতে পারে পাঠদান। জসিম জুয়েলের রিপোর্ট। রাজধানীর মাতুয়ালে বিনামূল্যে পাঠ্য বইয়ের ছাপার কাজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। আমাদের 158টি প্রেসে মাধ্যমিকের কাজ চলছে আর 42টি প্রেসে প্রাথমিকের কাজ চলছে। পরে বলেন, করোনা ভাইরাসের কারণে এবারও বই উৎসব হবে না, তবে শ্রেণী অনুযায়ী বছরের প্রথম দিন থেকেই সবাইকে বই দেওয়া হবে। এবছরও আমরা করোনা অতিমারির কারণে বই উৎসব আমরা করতে পারবো না। আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে ধাপে ধাপে আমরা সব বইগুলো দেব। আমাদের 95% বেশি বই পৌঁছে যাবে 31 তারিখের আগে। শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ে কিছুটা চিন্তায় আছে সরকার, তাই এখনই পুরোদমে স্কুল শুরু করার কথা ভাবা হচ্ছে না। অতিমারির কারণে আমাদের অনেক কাজই কিন্তু কিছুটা তো আমাদের সমস্যা হয়েছে, তো তার মধ্যেও আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো ভুল বের হয় আমরা অবশ্যই তার সংশোধন করব। সব দিক বিবেচনা করে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। প্রথমবারের মতো লবণাক্ত জলমগ্ন সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিনা।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, গবেষণায় পাওয়া মিউট্যান্টগুলো প্যারেন্ট অপেক্ষা উন্নত বৈশিষ্ট্যের। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় বন্যা ও লবণাক্ততা বাড়ছে, ব্যাহত হচ্ছে ধানের আবাদ। এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উপায় খুঁজে বের করতে 1 দশক ধরে কাজ করছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলামের নেতৃত্বে একদল বিজ্ঞানী। গবেষণায় মিলেছে আশানুরূপ ফলাফল। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি থেকে সংগৃহীত ধানের বিভিন্ন অ্যাডভান্স লাইন থেকে গবেষণার মাধ্যমে লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ব্রিডিং লাইন RC-251 শনাক্ত করতে সক্ষম হয় বিজ্ঞানীরা। সংবাদ সম্মেলনে গবেষণার বিস্তারিত তুলে ধরা হয়। সিকোয়েন্স করার উদ্দেশ্য হলো তার যে নিউক্লিওটাইড আছে তার ভিতরে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে, সেটার ভিতরে আসলে কি ভাবে সে অ্যারেঞ্জমেন্ট। প্রথমে আমরা বীজের মধ্যে গামা ইরিডিয়েশন দেই, তারপর M1 পপুলেশন M2 তার জেনারেশন আর কি অ্যাডভান্স করেছি। ধান গবেষণায় নতুন দিগন্তের সূচনা হবে মন্তব্য করেন কৃষিমন্ত্রী। বিজ্ঞান হলো ডাইনামিক, এটা সময়ের সাথে পরিবর্তন হয়, আবার নতুন প্রযুক্তি আসছে, সেই প্রযুক্তি দিয়ে আরো উন্নত জাত আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আরোপিত মিউটেশনের মাধ্যমে ফসলের নানা জাত উদ্ভাবন করছে বিনা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50। বছরের বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি। 90% থেকে দারিদ্র্য এখন 20%। $94 মাথাপিছু আয় ছাড়িয়েছে $2,500। বৈদেশিক বাণিজ্য, উৎপাদন, রিজার্ভ, রাজস্ব আদায় সহ আর্থসামাজিক নানা খাতে অভাবনীয় অর্জন গেল 5 দশকে। মেহেদী হাসানের রিপোর্ট। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শুরুটা ছিল একেবারে শূন্য থেকে। প্রায় 90% মানুষ দারিদ্র্য সীমায়, নিম্ন রপ্তানি আয় ও প্রবৃদ্ধির বিপরীতে ছিল জনসংখ্যা বৃদ্ধির প্রবল চাপ। কিন্তু মাত্র 5 দশকে আর্থসামাজিক অগ্রগতিতে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। $94 মাথাপিছু আয় $2,554 ছাড়িয়েছে। জিডিপির আকার $6.24 বিলিয়ন থেকে বেড়ে $409 বিলিয়ন। গেল 50 বছরে বাংলাদেশের জাতীয় বাজেট 786 কোটি টাকা থেকে বেড়ে এখন 6 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। 166 কোটি টাকার রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে 2,60,000 কোটি টাকায়। বৈদেশিক বাণিজ্যেও বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। মুক্তিযুদ্ধ পরবর্তী $34 কোটি রপ্তানি আয় এখন $3,875 কোটি। এবছর পণ্য ও সেবা মিলে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $5,100 কোটি। শিক্ষা, গড় আয়ু ও নারীর ক্ষমতায়নও অগ্রগতি অনেক। দারিদ্র্য নেমে এসেছে 20%। 46 বছরের গড় আয়ু উন্নীত হয়েছে প্রায় 73 বছরে। রেমিটেন্স আহরণে বাংলাদেশ এখন বিশ্বে 7ম। গত 50 বছরে খাদ্যশস্যের উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে উন্নীত হয়েছে 4,25 লাখ টনে। চাল, মাছ ও সবজি উৎপাদনে বাংলাদেশ এখন শীর্ষ 5-এ। কৃষিটা এত শক্ত একটা ভিতের উপর দাঁড়িয়েছে, কোভিডের সময় আমাদের খাদ্য সমস্যা হয়নি। অনেকগুলো সূচকে আমরা দেখি যে আমরা দক্ষিণ এশিয়ায় সবার উপরে আছি। তো এই সামাজিক খাতে অগ্রগতি এবং অর্থনৈতিক অগ্রগতি দুইটা হওয়ার জন্যই আমরা বিশ্বে আজকে নন্দিত। এখন পিছিয়ে থাকা সূচকগুলোর দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ তাদের। আওয়ামী লীগের 2018 সালে যে নির্বাচনী ইশতেহার, সেখানে এই সমস্যাগুলো চিহ্নিত আছে। বৈষম্যের কথা চিহ্নিত করা আছে, দূর করতে হবে। দুর্নীতির কথা চিহ্নিত করা আছে, সুশাসনে ঘাটতির কথা চিহ্নিত করা আছে, বিচার ব্যবস্থায় ঘাটতি করার চিহ্নিত আছে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ চিহ্নিত আছে যে স্থানীয় সরকারকে ক্ষমতায়ন। 2026 সালেই উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চূড়ান্ত স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ। আর 2041 সালের মধ্যে বাংলাদেশ নাম লেখাতে চায় উন্নত দেশের তালিকায়। আমাদের লক্ষ্য টেকসই উন্নয়ন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কৃষি উৎপাদন খরচ বাড়ায়, ডিজেলের দাম কমানোর পরামর্শ সিপিডির, গ্যাস, বিদ্যুৎ, সারের মূল্য বৃদ্ধির আশঙ্কা। শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় বরখাস্ত মেয়র গ্রেফতার, নিয়মিত মাদক সেবন করতেন বলছে র্যাব। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কোনো বিশ্রাম নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক MIT প্রেস ডিরেক্টে প্রকাশিত নিবন্ধে তিনি লিখেছেন, গণতন্ত্র, ধর্মীয় সহিষ্ণুতা এবং সামাজিক ন্যায় বিচারের আদর্শে সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তার রাজনৈতিক দর্শনই অনুসরণ করছেন বঙ্গবন্ধু কন্যা। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাবার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ। মার্কিন প্রেস ডাইরেক্টে স্ট্রাইভিং টু রিয়ালাইজ দ্য আইডিয়ালস অব মাই ফাদার শিরোনামে প্রকাশিত নিবন্ধে স্বাধীনতা অর্জন থেকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় পিতা ও কন্যার দীর্ঘ লড়াইয়ের কথা লিখেছেন শেখ হাসিনা। নিবন্ধে উঠে আসে বঙ্গবন্ধু উপাধি সত্যিকার অর্থে বাংলার কোটি মানুষের ভালোবাসারই প্রতিফলন। তার বজ্রকণ্ঠে সারা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ। রক্ত আর ত্যাগে অর্জিত হয় বিজয়। বঙ্গবন্ধুর ২০ বছরের দীর্ঘ লড়াই, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও দিক নির্দেশনাকেই নিজের জীবন পাথেয় করেছেন কন্যা শেখ হাসিনা। তিনি লিখেছেন, পিতার কাছ থেকে শিখেছেন কিভাবে সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করতে হয়, কিভাবে স্বপ্নপথ তৈরি করতে হয়। তাই ৭৫-এর ১৫ আগস্ট পিতাসহ পরিবারের সবাইকে হারিয়েও দমে যাননি শেখ হাসিনা। শোককে শক্তি হিসেবে নিয়ে ভাবনার পুরোটাই জুড়েই তার দেশ ও দেশের মানুষ। মৃত্যু ভয়কে দূরে ঠেলে পাড়ি দেন প্রতিকূল পথ, যার ধারাবাহিকতায় বাংলাদেশ আজ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। শেখ হাসিনা লিখেছেন, পিতার স্মৃতি বারবার আবেগতাড়িত করে তাকে। একই সঙ্গে তার অদম্য চেতনাও স্মরণ করিয়ে দেয় এগিয়ে যেতে হবে দুরন্ত গতিতে। লক্ষ্য স্বপ্নের সোনার বাংলা। তুলি মল্লিক, ২১শে টেলিভিশন। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপি অংশ নেবে বলে আশাবাদ জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে জাতির পিতা শেখ মুজিব প্রামাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও সমসাময়িক বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির যদি কোনো দাবি থাকে সেটি রাষ্ট্রপতির কাছে জানাতে পারে। নেতিবাচক রাজনীতি থেকে বিএনপিকে বের হওয়ারও পরামর্শ দেন তথ্যমন্ত্রী। বিএনপি নেতিবাচক রাজনীতি পরিহার করবে। সব কিছুতে না বলার যে রাজনীতি বিএনপি অনুসরণ করছে সেটি থেকে সরে আসবে। সরে এসে তাদের কোনো আপত্তি থাকলেও সেটিও তারা সংলাপে অংশগ্রহণ করে রাষ্ট্রপতিকে বলে আসতে পারেন। সেটি হচ্ছে গণতান্ত্রিক রীতিনীতি। তারা যেই কথাগুলো তারা রাজপথে বলছেন সেই কথাগুলো তো রাষ্ট্রপতির সাথে দেখা করেও বলে আসতে পারেন। কৃষিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ডিজেলের দাম কমানোর পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। চালের বাৎসরিক চাহিদা পুনরায় নিরূপণ করা জরুরি বলেও মত সংস্থাটির। এছাড়া ভর্তুকি বেড়ে যাওয়ায় ভবিষ্যতে গ্যাস, বিদ্যুৎ ও সারের মূল্যবৃদ্ধির আশঙ্কা করছে সিপিডি। মেহেদী হাসানের রিপোর্ট। দেশের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন। সংস্থাটি বলছে, রপ্তানি আয় ইতিবাচক হলেও আমদানি ব্যয় বৃদ্ধি এবং রেমিটেন্সের নিম্নগতির কারণে বৈদেশিক লেনদেনের ভারসাম্য নেতিবাচক। এক্সচেঞ্জ রেট সেটার উপরে একটা চাপ পড়ছে। পাশাপাশি কর আদায়ে 16% প্রবৃদ্ধি হলেও তার লক্ষ্যমাত্রার চেয়ে কম। মূল্যস্ফীতির চাপ বেড়েছে, ব্যক্তি খাতে বিনিয়োগের স্থবিরতা কাটেনি। সিপিডির আশঙ্কা, সার, বিদ্যুৎ ও গ্যাসের ভর্তুকি চাপ বাড়ায় ভবিষ্যতে এসবের মূল্যবৃদ্ধির বিষয়টি সামনে চলে আসতে পারে। কৃষি উৎপাদন সহ চাল ও পণ্যমূল্য বাড়ার পেছনে স্থানীয় বাজারে ডিজেলের দাম বাড়ানোকে দায়ী করছে সংস্থাটি। আমাদের কৃষি উৎপাদনের জন্য এই যে ডিজেলের দাম, সেই দামের ক্ষেত্রে দাম নিম্নমুখী অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ফিসক্যাল স্পেস ক্রিয়েট করাটা ক্রমান্বয়ে কিন্তু কঠিন হয়ে যাবে এবং এই মধ্যমেয়াদী চ্যালেঞ্জটা আমাদের কিন্তু পলিসি মেকারদেরকে বুঝতে হবে। যেটা বললাম যে সার, গ্যাসের এখন দামের প্রশ্নটা চলে আসবে, যেহেতু আন্তর্জাতিক বাজারে প্রায় ডাবল হয়ে গেছে সারের দাম। অর্থবছরের প্রথম 6 মাসের অর্থনীতি পর্যালোচনায় সরকারের আর্থিক সক্ষমতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়গুলো উঠে আসে। ফিসক্যাল স্পেস কমার সাথে সাথে ইনস্টিটিউশনাল স্পেস যদি আমরা বাড়াতে না পারি, দক্ষতা বাড়াতে না পারি, তাহলে অর্থনৈতিক ব্যবস্থাপনা
একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে। আমাদের এই পুনরুদ্ধার প্রক্রিয়াটা কিন্তু যথেষ্ট মাত্রায় টেকসই হচ্ছে না, এবং তার একটা কারণ হলো যে সমস্ত খাতগুলো আমরা এখানে আজকে আলোচনায় এনেছি, সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি, পুঁজিবাজার, এক্সটার্নাল সেক্টর, বহিস্থ খাত, এর প্রত্যেকটি জায়গায় কিন্তু কোভিড পূর্ব সময়কাল থেকে বিভিন্ন রকমের দুর্বলতা ছিল। পুঁজিবাজার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সুশাসনের ঘাটতি এখনো রয়ে গেছে বলেই মত সিপিডির। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র শাহনেওয়াজ শাহনশাহকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শাহনেওয়াজ শাহনশাহর মধ্যে দাম্ভিকতা ও ক্ষমতার অপব্যবহার ছিল, করতে নিয়মিত মাদক সেবনও। এর আগে তিনি পুলিশের উপর হামলা করেছিলেন। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মারামারি সহ 5টি মামলা রয়েছে। 16 ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে গালিগালাজ করে থাপ্পড় মারেন শাহনেওয়াজ। সাম্প্রতিক সময়ে বরখাস্তকৃত সাবেক দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহেন শাহকে আমরা আটক করতে সক্ষম হই। আমরা এখানে তার কাছে তার নিজের ব্যবহার্য মাদক সামগ্রী কিছু পেয়েছি। সে নিয়মিত মাদক সেবন করে থাকেন। তার বিরুদ্ধে আমরা ইতিপূর্বে 5টি মামলা পেয়েছি, যেখানে এই ধরনের বিভিন্ন মারামারি বা বিভিন্ন মামলা রয়েছে, এবং সেখানে ইতিপূর্বে তার বিরুদ্ধে আমরা পুলিশ অ্যাসল্টের মামলাও পেয়েছি। বড়দিন উদযাপনে কোনো সন্ত্রাসী হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের খ্রিস্টীয় ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ। বড়দিন উপলক্ষে কাকরাইলে আর্চবিশপ হাউসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালন করা হবে। দিনভর অনুষ্ঠান, প্রার্থনা আর সম্প্রীতির বন্ধনে বাংলাদেশের জন্য শুভ হবে উল্লেখ করে যিশুর জন্মদিনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব রকম সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি। আমাদেরকে নিরাপত্তা দান করবে এবং আমরাও নিজেরা ভিতরে যথেষ্ট প্রস্তুতি দিচ্ছি। স্বাস্থ্য সুরক্ষার নীতি, নিয়মকানুন এগুলো আমরা পালন করব। অনেকগুলো অনুষ্ঠান হবে যাতে মানুষ সবাই অংশগ্রহণ করতে পারে, যাতে একসাথে সবাই না আসে। বিজয়ের মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন শুরু করেন সাংবাদিকতা। সেই সাথে যুক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। ৭১ বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ছিল সক্রিয় অংশগ্রহণ। সাংবাদিক ও সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমানের যুদ্ধদিনের কথা তুলে এনেছেন মানিক শিকদার। আমরা জানতাম যে আমাদেরকে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে, কারণ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে মহসিন হলে শেখ শহীদ এসে আমাদেরকে জানিয়ে দিলেন যে পাকিস্তানিরা আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেবে না, অতএব ভিয়েতনামের মতো যুদ্ধ করে দেশ স্বাধীন করে ক্ষমতা নিতে হবে। এরই মধ্যে চাঁদপুরের মহকুমা কমান্ডার ছিলেন আব্দুল মমিন খান মাখন। মমিন ভাই আমাকে একটা সাইকেল স্টাইল কপি পাঠিয়ে বললেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, এখন যুদ্ধ করতে হবে। এই করে আমি চলে গেলাম আমার থানা হেডকোয়ার্টারে। থানা হেডকোয়ার্টার থেকে এলেন আমিনুল হক মাস্টার। তিনি এসে বললেন যে শফিক কী করা যায়। প্রথমে আমরা একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করলাম। উনি কনভেনার, আমি মেম্বার সেক্রেটারি। বাহিনী তৈরি করলাম এই জন্যে যে প্রথমে অর্গানাইজ করতে হবে। আর আমি আমার এলাকায় একটা ট্রেনিং ক্যাম্প করলাম, যে লোকাল যারা ট্রেনিং করতে চায় তারা করবে। আর সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমি একটা সিক্রেট স্কোয়াড তৈরি করলাম। তাদের কাজ ছিল আমাদের শহর থেকে কোনো রাজাকার এলে যাতে সে আর ফিরে যেতে না পারে। আমাদের সেই সব ট্রেনিংয়ে কিন্তু এলএমজি পর্যন্ত ট্রেনিং দেওয়া ছিল। তো যাই হোক, আমি এসে প্রথমে এই রেগুলার আর্মির সঙ্গে সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন জহুরুল হক পাঠান। তিনি ছিলেন 65 ওয়ারের সিতারায় জোরান সুবেদার মেজর। তার নেতৃত্বে আমরা 182 জনের একটি টিম গঠন করলাম। আমাদের প্ল্যানিং হলো আমরা মদরুড স্টেশনে পাশে একটি রেলওয়ে ব্রিজ আছে, এই ব্রিজটা উড়াবো। আমাদের ওই যারা আসছিলেন আর্মি, তাদের মধ্যে 2 জন আছেন এক্সক্লুসিভ এক্সপার্ট, তারা এক্সক্লুসিভ নিয়েই এসছেন। তো ওরা বলে যে আমরা এটা কাজে লাগাবো, এটা উড়াবো। আমরা সেটা উড়িয়ে দিলাম। গোটা সময়টাই আমরা যুদ্ধে ছিলাম, সোজা কথা।
এবং আমাদের যুদ্ধটা ছিল গেরিলা ওয়ারফেয়ার, কোনোরকম ওই হাম্বড়ামি করে আমি 10টা আর্মি মাইরা ফেলাইছি, এইসব দাবি আমি কোনোদিন করি না। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে অংশীজনের সাথে আলোচনা করে ড্যাব বাস্তবায়ন, আবাসন শিল্পের জন্য বরাদ্দ চান ব্যবসায়ীরা। ওমিক্রনে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি কম, মুখে খাওয়ার ওষুধ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। আবাসন খাত সহ অন্যান্য অংশীজনদের সাথে আলোচনা করেই ডিটেলস এরিয়া প্ল্যান বা ড্যাব বাস্তবায়ন হবে বলে জানিয়েছে রাজুক। আর বঙ্গবন্ধু বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আবাসন শিল্পের জন্য বরাদ্দের দাবি জানিয়েছে এফবিসিসিআই। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনার কঠিন সময়েও সরকারের দেয়া সুবিধার কারণে আবাসন শিল্পে নেতিবাচক প্রভাব পড়েনি। এ অবস্থায় শিল্পকে এগিয়ে নিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনের রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠান। আলোচনায় ঢাকা ও এর আশেপাশের এলাকা নিয়ে বিশদ পরিকল্পনা বা ডিটেল এরিয়া প্ল্যান বাস্তবায়নে সব মহলের কথা মাথায় রাখার তাগিদ দেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা আতঙ্কের ভিতরে আছি, অশনি সংকেত শুনতে পাচ্ছি। সরকার ড্যাব প্রণয়ন করতে যাচ্ছে এবং ড্যাবের যে খসড়া আমরা প্রথমে দেখেছিলাম, সত্যিই আমরা আতঙ্কিত হয়েছিলাম। আমরা সরকারের সাথে একত্রে কাজ করতে চাই। অনেক সময় দেখা যায় আমাদের পলিসি করার সময় আমাদের পলিসি মেকাররা ভুলে যায় যে প্রাইভেট সেক্টর যে একটা আছে তাদের কথা ভুলে যায়, অথচ প্রাইভেট সেক্টর কিন্তু ইমপ্লিমেন্ট করে। রাজুক জানায় ড্যাব নিয়ে আবাসন ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আর ফ্ল্যাট কিংবা প্লট কিনে কেউ প্রতারিত না হয় সেদিকে দৃষ্টি রাখার তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী। মানুষ অনেক সময় দেখা যায় তার সর্বসম্পত্তি বিক্রি করে, সবকিছু সোনাদানা বিক্রি করে বড়ির বউরা একটা বাড়ি করার স্বপ্নের জন্য কোথাও কোথাও টাকা পয়সা দেয়, তারা যেন প্রতারিত না হয়। সরকার আপনাদেরকে পৃষ্ঠপোষকতা দিবে এবং সরকার আপনাদের উপর ব্যবসার ক্ষতি হয় এমন কোনো কাজ কখনো করবে না। অন্তপক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ড্যাব কিন্তু পাশ হবে। এবারের মেলায় 1.5 শতাধিক প্রতিষ্ঠানের 220টি স্টল রয়েছে। খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা সারা বাংলাদেশে, তাই বাংলাদেশ আজ শক্ত মজবুত অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। মাদারীপুরের কালকিনি পৌর এলাকা 4টি সড়কের উদ্বোধন ও গরিব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আব্দুস সোবহান গোলাপ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কাজের কথা উল্লেখ করে কালকিনি পৌরসভাকে একটি ডিজিটাল ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করার কথা জানান। এছাড়া তার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। জয়ন্তী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা সারা বাংলাদেশ, যা আপনার দৃশ্যমান রয়েছে। বাংলাদেশ আজ একটি শক্ত মজবুত অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। সারা বিশ্বে অর্থনৈতিক উন্নয়নে অবস্থানে বাংলাদেশ বিশ্বের 41তম দেশ হিসেবে স্থান পেয়েছে। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমে আনন্দ আর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পিঠা ও নবান্ন উৎসব। সন্ধ্যায় নায়েম কার্যালয়ে পিঠা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন 21 টেলিভিশনের সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়। সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কখনো পথ হারাবে না। এ সময় তিনি আরও বলেন, এই পিঠা উৎসব বাঙালির সংস্কৃতি, আর সংস্কৃতিকে ধরে রাখতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর তাহমিনা আক্তার এবং কোর্স পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। বাংলার ইতিহাসে 12 ভূঁইয়াদের প্রতাপশালী জমিদার ছিলেন ঈশা খাঁ। মুঘল বাহিনী থেকে রক্ষা পেতে গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুরে দুর্গনগরীতে প্রায় বসবাস করতেন তিনি। এ বক্তারপুরে রয়েছে ঈশা খাঁর সমাধি। প্রশাসনের উদ্যোগে তার সমাধিতে এখন নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম।
ঈশা খাঁ ছিলেন ভাওয়ালির শাসক বারো ভূঁইয়ার অন্যতম ফজল গাজীর বন্ধু। দুজনই মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেন। ঈশা খাঁ ভাওয়ালির 11 সিন্দুর দুর্গকে প্রধান সামরিক দুর্গ হিসেবে গড়ে তোলেন। তবে কাপাসিয়ার একডালা দুর্গে অবস্থান করে মুঘল আক্রমণ এবং প্রতিরোধ গড়ে তোলেন। ঈশা খাঁর সুরক্ষিত দুর্গের মধ্যে বক্তারপুর ছিল অন্যতম। 1599 সালে জঙ্গলবাড়ি থেকে নৌকায় বক্তারপুরে আসার পথে অসুস্থ হয়ে মারা যান তিনি। তার ইচ্ছাতেই বক্তারপুর দুর্গের ভেতর সমাহিত করা হয়। দীর্ঘদিন তার কবরটি ছিল অযত্ন অবহেলায়। প্রত্নতত্ত্ব বিভাগ বক্তারপুর পুরান দিঘির পশ্চিম পাড়ে থাকা ঈশা খাঁর কবরটি চিহ্নিত করে। এরপর সংস্কার করা হয়েছে। একটা লোকজন আসে আইসা জিজ্ঞেস করে, আমরা আগে যারা করছে তারা কইছে ঈশা খাঁর কবর। দেশ বিদেশ সবাই জানুক এখানে ওনার মাজারটা আরো বড় হোক, এলাকাটা অনেক উন্নত হোক। ইতিহাস বা আমার ছেলেরা যে জানতে পারে বৈবস্তকে যে এটা ঈশা খাঁর মাজার ছিল এনে। সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রশাসনের এই উদ্যোগ। স্থানটিতে পর্যটন সুবিধা বাড়ানোর কথাও জানান স্থানীয় সংসদ সদস্য। এখানে আর একটি কমপ্লেক্স হওয়া প্রয়োজন এবং এই রাস্তাটি ভালো হওয়া দরকার। আমরা এটিকে প্রাথমিকভাবে রাস্তাটি করেছি এবং আমরা আশা করি যে এই জায়গায় পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এবং আমরা কালচারাল মিনিস্ট্রিকে আমরা লিখেছি। আমরা আশাবাদী যে এখানে সরকারের বড় ধরনের স্থাপনা পরিবর্তিত হবে। আমাদের ইতিহাসের একটি অংশ ঈশা খাঁ, বারো ভূঁইয়ার এক ভূঁইয়া, তার সমাধি এটা, এবং সেটা বিভিন্নভাবে বিশ্লেষণ করে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। তাই আমরা এটাকে সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করেছি। ঈশা খাঁর কবরের উপর লাল সিরামিক ইট দিয়ে 17 ফুট উচ্চতা এবং 20 ফুট প্রস্থের প্রাচীন নির্মাণ শৈলী অনুসরণে আধুনিক সমাধি স্থাপনা নির্মাণ করা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সাতক্ষীরা শাখা উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরা শাখার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, ইম্প্যাক্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, কেটিএস মাল্টিপ্লেক্সের স্বত্বাধিকারী আখতারুজ্জামান কাজল এবং ভোমরা স্থলবন্দর সিএনএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আখতার হোসেন। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 10 জানুয়ারি দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে সভা শেষে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের সমন্বয়কারী লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান জানান, 17টি দেশের 600 অ্যাথলেট ম্যারাথনে অংশ নেবে। ভোর 5:30টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান 1 ও 2 নম্বর, পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিলের চারপাশ ঘুরে শেষ হবে এই প্রতিযোগিতা। আগামী 10 জানুয়ারি 2022 তারিখে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2022। আর্মি স্টেডিয়াম হতে শুরু করে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান 2 এর মোড়, তারপর গুলশান 1, পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিলে এমফি থিয়েটারে এসে সমাপ্ত হবে। শুরু হলো বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন নারী ভলিবল প্রতিযোগিতা। মিরপুর ইনডোর স্টেডিয়ামে 6 দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিশেষ অতিথি ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও ঢাকা উত্তর সিটি মেয়র। এবারের প্রতিযোগিতায় পুরুষদের 5টি ও নারীদের 6টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে নারী বিভাগে 3-0 সেটে মালদ্বীপকে হারায় উজবেকিস্তান। অন্য ম্যাচে নেপাল 3-2 সেটে হারায় শ্রীলঙ্কাকে। আর পুরুষ বিভাগে নেপালকে 3-0 সেটে হারিয়েছে বাংলাদেশ। শেষ করছি রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মালদ্বীপকে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হওয়ার আহ্বান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুক্তি ও সমঝোতা স্মারক সই।
কক্সবাজারে স্বামী সন্তান জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, হোটেল ম্যানেজার আটক, 3 ধর্ষক শনাক্ত। এ মাসে স্কুলে পৌঁছাবে 95% বই, পরিস্থিতি বিবেচনা করে মার্চের পর পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম। লবণ ও জলমগ্ন সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন, গবেষণায় আরও একটি সাফল্য। 50 বছরে অর্থনৈতিক শক্তি বাংলাদেশ, মাথাপিছু আয় $2,500, বেড়েছে রিজার্ভ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21রাজশাহী.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।